ফারজানা বোনের ঘরে ঢুকে বলল, মারিয়া, দিন দিন তোর অধঃপতন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোকে গ্রাম থেকে শহরে আমার বাসায় এনে রেখেছি ঠিকমতো লেখাপড়া করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, আর তুই এসব করে বেড়াচ্ছিস। মারিয়া কিছুই বুঝতে না পেরে বলল, আপু আমি আবার কি করলাম? ফারজানা আরো রেগে গিয়ে বোনকে দাঁড় করিয়ে বলল, তুই আমার চোখ ফাঁকি দিয়ে কলেজের নামে বাইরে বেরিয়ে অন্য ছেলের সাথে পার্কে বসে প্রেম করিস, ফুচকা খাস, এ সব কিছুই আমার কানে এসেছে। অসম্ভব, এটা তো হতেই পারে না। আমি কখনো কোনো ছেলের সাথে কথা বলি না আপু। পার্কে যাওয়া তো অনেক দূরের কথা, আমি কলেজ থেকে সোজা আমার বাসায় চলে আসি। তার মানে তুই বলতে চাচ্ছিস তুই কোনো ছেলের সাথে পার্কে গিয়ে আজে বাজে কাজ করিস না, তাই তো? মারিয়া বোনকে আশ্বস্ত করে বলল, আপু সত্যি বলছি, আমি পার্কে কোনো ছেলের সাথে প্রেম করতে যাই না। তোকে আমার নামে এসব কথা কে বলেছে আপু? আমি বলেছি। ঘরের বাহির থেকে তার দুলাভাই নিলয় কথাটা বলতেই মারিয়া ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেললো। আর আমি নিজের চোখে যা দেখেছি তা আমার এখনো চোখে ভাসছে, তাই আমি তোমার সামনে যেতে পর্যন্ত ঘৃণাবোধ করছি। মারিয়া কাঁদতে কাঁদতে তার আপুর হাত ধরে টেনে বাহিরে নিয়ে আসলো। বাহিরে এসে মারিয়া বলল, দুলাভাই আপনি আমার সাথে এমন একটা কাজ করবেন আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমি আপনাকে আপনার লালসা পূরণ করতে দেইনি বলে আপনি আমার চরিত্রে দাগ লাগিয়ে দিলেন। আপনি জানেন আমি আপনাকে খুব ভয় পাই, আর তাই আপুর খাওয়ানোর জন্য এভাবে আমাকে ফাঁসিয়ে দিলেন। ফারজানা অবাক হয়ে বলল, মারিয়া তুই কিসের কথা বলছিস? নিলয়ের কোন লালসার কথা বলছিস তুই? মারিয়া আপুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপু দুলাভাই আমাকে তার বাইকে উঠিয়ে কলেজে নামিয়ে দেওয়ার নাম করে, আর তারপর একটা নিরিবিলি পার্কে নিয়ে গিয়ে বসায়। তারপর সুযোগ বুঝে আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। এক পর্যায়ে জোর করে আমার সাথে নোংরা কাজ করতে চায়। শেষে নিজেকে বাঁচাতে আমি যখন বললাম আমি চিৎকার করে লোক ডাকবো, তারপর বাধ্য হয়ে আমাকে ছেড়ে চলে যায়। নিলয় অনেকক্ষণ তার শালীর কথাগুলো শুনে প্রচন্ড অবাক হয়ে তারপর বলল, মারিয়া আমি কিন্তু তোমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারবো। নিজের কুকৃত্তি ঢেকে রাখার জন্য তুমি আমার চরিত্রে কালিমা লেপন করছো। আরে তুমি জানো এতে আমার সংসার ভেঙে যেতে পারে। ফারজানা তুমি তোমার বোনকে কিছু বলছো না কেন? ফারজানা চোখের জল ফেলে একবার নিজের বোনের দিকে তাকালো, তারপর আবার স্বামীর দিকে তাকিয়ে সেখান থেকে কিছু না বলে চলে গেল। নিলয় বুঝতে পারলো তার স্ত্রী তাকে বিশ্বাস করেনি হয়তো, তাই সে দৌড়ে গেল। কিন্তু নিলয় পৌঁছানোর আগেই ফারজানা তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। তুমি আমাকে বিশ্বাস করো, তুমি তোমার বোনের কথায় আমাকে এভাবে অবিশ্বাস করো না। আমি সত্যি বলছি কোনো দিন ওর গায়ে হাত দেইনি। দরজার ওপাশে ফারজানা চোখের জল ফেলতে লাগলো এই ভেবে যে এই মুহূর্তে কাকে বিশ্বাস করবে। নিজের প্রাণপ্রিয় স্বামীকে বিশ্বাস করবে যে লোকটা তাকে এত ভালোবাসে, তার এত খেয়াল রাখে, নাকি নিজের আদরের ছোট বোনকে বিশ্বাস করবে? আচ্ছা একটা মেয়েকে কাঁদতে কাঁদতে সত্যি এভাবে নিজের সম্মানহানির কথা বানিয়ে বলতে পারে? ফারজানা সেটা বিশ্বাস হয় না, কিন্তু আবার তার স্বামীর আকুতি শুনে সে তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। মারিয়া তখন দাঁড়িয়ে মনে মনে কি যেন বিড়বিড় করছিল। ঠিক সে সময় নিলয় এসে সরাসরি তার গালে ঠাস করে একটা চট দিয়ে বলল, বেয়াদব মেয়ে কোথাকার, তোমার এত বড় সাহস হয় কি করে আমার নামে আজে বাজে কথা বলার? আর আপনার কি দরকার ছিল এসব কথা বাসায় এসে আপুকে বলার? তাই বলে তুমি আমার সংসারটা এভাবে ভেঙে দিবে? এখন যদি তোমার আপু আমাকে ছেড়ে চলে যায় তার জন্য তুমি দায়ী থাকবে জানো? মারিয়া বলল, দেখেন আপু আপনাকে প্রচন্ড ভালোবাসে, সে আপনাকে ছেড়ে যাবে না। আর যদি যায় তাহলে দুদিন পর রাগ কমলে আপনি আবার ফিরে পাবেন নিজের স্ত্রীকে। কিন্তু আপু যদি জানতে পারে যে আমি সত্যি পার্কে আসলামের সাথে ওসব করতে যাই তাহলে আজকে আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিত। তাই উপায় অন্তর না বুঝে আমার কথাগুলো বলতে হলো। মারিয়া সেখান থেকে চলে গেল। নিলয় বুঝতে পারছে না এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে। সে তার স্ত্রীকে বোঝাতে আবার গেল। রাতের বেলা ফারজানা স্বামীর বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। কিছুক্ষণ পর নিলয় ফারজানার মাথাটা সরিয়ে বালিশে শুয়ে দিল। তারপর মুখের সামনে হাত মেরে ভালো করে দেখে নিল সে ঘুমোচ্ছে কিনা। যখন কনফার্ম হলো নিজের স্ত্রী ঘুমোচ্ছে তখন সে বিছানা থেকে আস্তে করে নেমে তার শালীর ঘরে চলে গেল। মারিয়া যখন অঘরে ঘুমে আচ্ছন্ন তখন নিলয় মারিয়ার কাছে গিয়ে তার বুকের ওড়না টান দিয়ে সরিয়ে ফেলল। এক লাফে মারিয়া উঠে আলো জ্বালিয়ে বলল, দুলাভাই আপনি আমার ঘরে রাতের বেলা এভাবে কেন আসলেন? তোমাকে আমার চাই মারিয়া, তোমাকে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না কিছুতেই। আপনি এসব কি বলছেন দুলাভাই? আপু যদি জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। তাছাড়া এসব মোটে উচিত না। আরে রাখো তোমার আপুর কথা, এসো আমরা দুজন দুজনের মধ্যে হারিয়ে যাই। কতদিন ধরে অপেক্ষা করেছি এই রাতের জন্য। তুমি যদি নিজের ইচ্ছায় আমার কাছে নিজেকে সমর্পণ না করো তাহলে কিন্তু জোর করে আমার মনের ইচ্ছা পূরণ করব। মারিয়া কাঁদতে কাঁদতে পরক্ষণে আবার হেসে বলল, দুলাভাই সত্যি বলতে আমি আপনাকে খুব পছন্দ করি। আমিও চাই আপনি আমার সাথে ওসব করুন। আসলে ঘরে আপু আছে তাই একটু প্রথমে নাটক করলাম। নিলয় বলল, তুমি তো খুব স্মার্ট, চলো তাহলে আমরা সময় নষ্ট না করি। তারা দুজন দুজনের কাছাকাছি চলে যাচ্ছে। এমন সময় ঘরের দরজায় ফারজানা এসে না বলে জোরে চিৎকার দিল। তারা দুজনেই ফারজানাকে দেখে ভয় পেয়ে গেল। আর ফারজানা এসব দৃশ্য দেখে সইতে না পেরে মুহূর্তেই সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। ধরফরিয়ে বিছানা থেকে উঠে বসলো ফারজানা। পাশে নীলা ঘুমোচ্ছে। এতক্ষণ সে যা দেখেছে তার মানে সবকিছু স্বপ্ন ছিল। যাক বাঁচা গেছে। তাহলে এই মুহূর্তে গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর কোনো উপায় থাকতো না মেয়েটার। এই মুহূর্তে তার কাকে বিশ্বাস করা উচিত? নিলয় তাকে খুব ভালোবাসে। এতদিন তার মধ্যে এ ধরনের কোনো ব্যবহার সে দেখেনি। এমনকি অন্য কোনো মেয়ের প্রতি কোনোদিন ভালো করে তাকাতেও দেখেনি তার স্বামীকে। অন্যদিকে তার ছোট বোন বড্ড আদরের। সে কিভাবে এত বড় একটা বানোয়াট কথা বলে তার সংসার ভাঙতে দ্বিধাবোধ করবে না? নিজের সম্মানহানির কথা নিজেই বানিয়ে মিথ্যা কথা বলবে? যেভাবেই হোক সত্যটা বের করতেই হবে। এসব ভেবে ফারজানা আবার ঘুমিয়ে পড়ল। এদিকে পরদিন পার্কের একটা রেস্টুরেন্টে আসলাম বলল, তার মানে কাল একটুর জন্য তুমি ধরা পড়েই যাচ্ছিলে। আর কি বলবো তোমাকে, আমার দুলাভাই হচ্ছে এক নম্বরের শয়তান। আপুকে গিয়ে কথাগুলো যদি না বলতো তাহলে তো আমার আর কিছুই বলা লাগতো না, তাই না?
না? যাই হোক, ভালো করেছো, নিজে বাঁচলে বাপের নাম। আরে এমনি আমার পরীক্ষার বেশি দিন নেই, পরীক্ষা দিয়ে ফেললে হয় তুমি আমাকে বিয়ে করে নিয়ে যাবে, না হলে আমি এখানে একটা চাকরি নিয়ে নিজেই একটা বাসা নিয়ে থাকতে পারবো। তখন আপুর কোনো কথা শোনার আমার দরকার নেই, আর দুলাভাইকেও জি হুজুর করতে পারবো না। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালো ফারজানা। কিরে আপু, তুই এখানে? ও আমার বন্ধু আসলাম, একটু পরে আমরা একটা প্রাইভেট টিচারের বাসায় যাব, আমরা একসাথে কলেজে পড়ি। ফারজানা বোনকে উদ্দেশ্য করে বলল, এই লোকটার বয়স দেখে মনে হচ্ছে না কোনোভাবে তোর সাথে কলেজে পড়ে। তুই এই রেস্টুরেন্টে ওনার সাথে কি করছিস এতক্ষণ? আমি পাশের টেবিল থেকে বসে শুনছিলাম, কারণ সকালে যখন তুই বেরিয়েছিলি আমি তোকে ফলো করি। তুই এক্ষুনি আমার সাথে বাসায় চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এ কথা বলে ফারজানা আর কোনো কথা না শুনে বোনকে টানতে টানতে নিয়ে গেল। বাসায় প্রবেশ করতে দরজা খুলে দিল ফারজানার মা। মারিয়া বেশ অবাক হয়ে পাখিকে দেখে বলল, আম্মু তুমি কখন আসলে? মনে করেছিলাম তোর পরীক্ষার পর একেবারে আসবো, কিন্তু যা তুই শুরু করেছিস, তোর জন্য আমার এক্ষুনি আসতে হলো। আমার সেই মেয়ে যে কিনা লেখাপড়ার বই ছাড়া কিছুই বুঝতো না, সে 2-3 জন ছেলের সাথে প্রেম করে এবং আবাসিক হোটেলে তাকে ঢুকতে দেখা যায়। এই খবর শোনার আগে আমি মরে গেলাম না কেন সেটাই ভাবছি। তোকে লেখাপড়া করে মানুষ হওয়ার জন্য শহরে পাঠিয়েছি, কিন্তু শহরের দূষিত বাতাস তোর গায়ে এভাবে লেগে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তোর পরীক্ষা দিতে হবে না, তুই আমার সাথে আজকেই বাড়ি ফিরবি। মা তুমি কি বলছো? আমার সামনে পরীক্ষা, আমি বড় চাকরি করব, আমার সব স্বপ্ন মিথ্যা হয়ে যাবে। এমন সময় কেরামত আলী ধমক দিয়ে বলল, চুপ একদম। শহরে লেখাপড়ার নাম দিয়ে নষ্টামি করার আগে নিজের স্বপ্নের কথা চিন্তা করা উচিত ছিল। নিজের দোষ ঢাকতে বোনের সংসার ভেঙে যাওয়ার অবস্থায় ফেলতে দ্বিধাবোধ করনি। কেমন মেয়ে তুমি? তুমি আজকেই আমাদের সাথে বাড়ি ফিরবে। সে সময় ভয় পেয়ে মারিয়া তার আপুর কাছে ক্ষমা চাইতে লাগলো বারবার। সম্মানিত ভিউয়ার্স, শহরের চাকচিক্য ঝলমলে আলোর আড়ালে এক অন্ধকার জগতের দূষিত হাওয়া আছে, যা থেকে আমাদের নিজেদের ছোট ভাই বোন ও পরিবার সবাইকে রক্ষা করা উচিত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ। গল্পটার রচনায় ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।